জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। বন্ধুরা, আজ আবার সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর ভিডিওর টাইটেল হচ্ছে সংকট চারপাশে, সমাধান কোন পাশে। বন্ধুরা, বাংলাদেশের যে অবস্থা সেটা তো আমরা দেখতে পেয়েছি গত বছরের 5 আগস্ট থেকেই। বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা গত বছরের 5 আগস্টের পর থেকে। আমরা জানি যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর থেকে গত বছরের 5 আগস্টে একটা ইলেকটেড গভর্নমেন্ট তার পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে বর্তমান সময় 5 আগস্ট থেকে আজ পর্যন্ত ভারতে অবস্থান করছেন। আমরা এসব বিষয় দেখেছি। বাংলাদেশের ছাত্র সমাজ যে ডাক দিয়েছিল, বাংলাদেশের জনগণ যে জন্য সরকার পরিবর্তন করেছিল আর তাদের এই নুনুসকে নিয়ে এসেছিল, নোবেল জয়ী নুনুস, তাকে নিয়ে এসেছিল দেশের অবস্থা পরিবর্তন করার জন্য। কিন্তু এই 16 মাসে কি পেয়েছে বাংলাদেশের জনগণ, কি পেয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ, কি হচ্ছে বাংলাদেশের, সব দিকেই শুধু সংকট সংকট সংকট। বাংলাদেশের এই নুনুস যেভাবে বয়ানবাজি করছে, বাংলাদেশের যে ডাস্টবিন শফিক, তাদের মুখ থেকে যে সমস্ত বাণী বের হচ্ছে, বরং বারবার বাংলাদেশকে সংকটের মুখে ফেলে দিচ্ছে। আপনারা জানেন, এই নুনুস ফ্রান্স থেকে যখন বাংলাদেশে আসে বা ফ্রান্স থেকে ওড়ার আগেই ভারতকে নিয়ে একটা মন্তব্য করেছিল। তিনি বলেছিলেন, 5 আগস্টের আগের কথাই বলছি, মানে 5 আগস্টের পরে যখন 8 আগস্টের প্রথমে যখন ফ্রান্স থেকে বাংলাদেশে আসার কিছুক্ষণ আগেই তিনি মিডিয়াতে একটা বাইট দিয়েছিলেন যে বাংলাদেশের মাটি যদি ভারত উত্তপ্ত করতে চায় তাহলে 7 সিস্টার অশান্ত হয়ে উঠবে। তারপর বিভিন্ন সময় আমরা ভারতকে ধমকাতে দেখেছি, চমকাতে দেখেছি। নুনুস বা নুনুসের যে সমস্ত বাহিনী রয়েছে তারা বারবার ভারতকে ধমকানোর চেষ্টা করেছে, ভারত শুনে এসেছে। বিগত 16 মাস ধরে নুনুসের কথাবার্তা শুনে এসেছে ভারত সরকার, কিন্তু কোনো জবাব দেয়নি। সম্প্রতি ভারত সরকারের যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি ভারতের এক সংবাদ সম্মেলনে রাহুল যোশীর যে প্রশ্ন করেছিল তার উত্তরে বলেছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, মানে ডিপ্লোমেসিমে যে ভাষা ইউজ করতে হয় সেভাবেই তিনি বলেছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যা কিছু বলবেন একটু ভেবেচিন্তে বলবেন, বলার আগে একটু ভাবা উচিত। এই মেসেজটা রাজনাথ সিং কিন্তু দিয়ে দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। তো বন্ধুরা, রাজনাথ সিং এর এই মেসেজ দেওয়ার কারণটা কি, কেনই বা তিনি এই মেসেজটা দিলেন? তার কারণ এই নুনুস
অনাবরত ভারত বিদ্বেষী মন্তব্য করে চলেছেন, ভারতকে ধমকানোর চেষ্টা করছেন, ভারতের সাথে কিভাবে একটা সমস্যা সৃষ্টি হয় সেই সমস্ত বিষয় নিয়ে। কই, আমরা 5 আগস্টের পর থেকে শুনে আসছি বাংলাদেশে নাকি 26 লক্ষ অবৈধ ভারতীয় চাকরি করছে। আজ পর্যন্ত সেই সুয়ার কি ওয়ালাদ দেখাতে পারেনি, অথচ ভারত থেকে অনাবরত পুশব্যাক করা হয়েছে। আর এখন এসআইআর হচ্ছে, অনাবরত বাংলাদেশে ভাগছে। যে সমস্ত বাংলাদেশি অবৈধ মুসলমান ভারতে ঢুকেছিল তারা এখন অনাবরত মানে ভারত ছেড়ে পালানোর চেষ্টা করছে। একটা মেসেজ। আবার একটা বিষয় দেখুন, চিকেন নেক নিয়ে আমাদেরকে ধমকি দিয়েছে, 7 সিস্টারে অশান্তি হবে তা নিয়ে একবার ধমকি দিয়েছে, এবং চীন সফরে গিয়ে চায়নাকে বলেছে যে বঙ্গোপসাগরের একমাত্র মালিক বাংলাদেশ, আর 7 সিস্টার হচ্ছে লকল্যান্ড রাজ্য। আমরা বলছি, আমরা 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 ভারতীয়রা বলছি 7 সিস্টার লকল্যান্ড রাজ্য। তো কি হয়েছে? তো কি হয়েছে? 7 সিস্টারে যাওয়ার জায়গায় কি শুধু একমাত্র বাংলাদেশ? নো ওয়ে। বাংলাদেশের এই মনোভাব, এই নুনুসের এই মনোভাব একটা ছোট লোকের পরিচয়। আমাদের মায়ানমারের একটা বন্দর ডেভেলপমেন্ট করা হচ্ছে আমাদের 7 সিস্টারের জন্য, বাণিজ্যের জন্য। চট্টগ্রামকে অপেক্ষা করে আমরা ওই বন্দর হয়ে আমাদের 7 সিস্টারে যাওয়ার রাস্তা তৈরি করেছি এবং যাচ্ছি। ইনফ্যাক্ট আমাদের শিলিগুড়ি করিডোর তো রয়েছেই। অতএব আমাদের একটু খরচটা বেশি হবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের যদি সম্পূর্ণ বর্ডারটা সিল করে দেওয়া হয়, আকাশসীমা বন্ধ করে দেওয়া হয় এবং সমুদ্র পথ যদি বন্ধ করে দেওয়া হয়, তো বাংলাদেশ কি করবে? বাংলাদেশ বেরোতে পারবে? আর ভাই, বাংলাদেশের সামনেই তো রয়েছে আমাদের আন্দামান নিকোবর রাজ্য। ভারতের জল সীমানা সম্পর্কে এই নুনুসের কোনো ধারণা আছে? নেই, নেই। এবং সব থেকে মাথা ব্যথার কারণ আমাদের হয়ে দাঁড়িয়েছে কি জানেন? এই সন্ত্রাসবাদী নুনুস বর্তমান সময় পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতকে একটা থ্রেট দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের সংকটে তো সামান্য শুরুই হয়নি, আগামী দিনে আরো অনেক কিছু বাকি আছে। বাংলাদেশে অফিস খুলে বসেছে পাকিস্তানের আইএসআই। তারা বাংলাদেশের যে যুব সমাজ তাদেরকে তৈরি করছে সন্ত্রাস তৈরি করার জন্য। ইয়েস, বাংলাদেশের যে মাদ্রাসা, বাংলাদেশের যে যুব সমাজ, সেখানে আইএসআই অ্যাক্টিভ হয়ে গেছে। তাদেরকে শেখানো হচ্ছে একটা বোম বেঁধে বুকে ভারতে যেয়ে ব্লাস্ট করবা আর ভাত তন্নুরের কাছে পৌঁছে যাওয়া, এটাই শেখাচ্ছে। এখন যেভাবে পাকিস্তান থেকে আনাগোনা শুরু হয়েছে, লম্পজম্প শুরু হয়েছে, ডেলি প্যাসেঞ্জারই হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে। কখনো চলে আসছে পাকিস্তানের রক্ষামন্ত্রী, কখনো চলে আসছে বাংলাদেশ পাকিস্তানের সেনাবাহিনী, কখনো চলে আসতেছে পাকিস্তানের আইএসআই চিফস। বলে এই ধরনের ডেলি প্যাসেঞ্জারই হচ্ছে বর্তমান সময় বাংলাদেশে, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে। ইনফ্যাক্ট আমাদের যে শিলিগুড়ি করিডোর, সেই জায়গা পরিদর্শন করার জন্য আইএসআই পৌঁছে গিয়েছে, এই নুনুস নিয়ে গেছে সেখানে। তার মানে কি? ভারতকে ধমকানোর চেষ্টা করছো? ভারত সব ধরনের মোকাবেলা ফেস করার জন্য তৈরি আছে। ভারত সব ধরনের মোকাবেলা ফেস করার জন্য তৈরি আছে। নুনুস জানে না বাংলাদেশ থেকে একটা কিছু হবে
সম্পূর্ণ বাংলাদেশটাই তছনছ হয়ে যাবে, সম্পূর্ণ বাংলাদেশটাই তছনছ হয়ে যাবে। লালমনিরহাট এয়ারবেস এতদিন বন্ধ ছিল, সেটা অ্যাক্টিভ করা হচ্ছে। কেন হচ্ছে? ভারতকে চাপে রাখার জন্য। কিন্তু ভারত উল্টো বাংলাদেশকে চাপে রাখবে। তার জন্য আসামে একটা সেনাঘাঁটি তৈরি হচ্ছে, আমাদের উত্তর দিনাজপুরে একটা সেনাঘাঁটি তৈরি হচ্ছে, আর বিহারের কিষানগঞ্জে একটা সেনাবাহিনী তৈরি হচ্ছে, সেনাঘাঁটি তৈরি হচ্ছে। একটা সেনাঘাঁটিতে লমসাম 10 থেকে 30,000 সৈন্য থাকে। বর্তমান সময়ে আমাদের শিলিগুড়িতে 50,000-এর বেশি সেনা মোতায়েন করা রয়েছে। এবং এই যে আসামে সেনাঘাঁটি তৈরি হচ্ছে, সেখানে 10 থেকে 30,000 সৈন্য থাকবে। আমি কমসে কম মেনেই নিলাম 10,000 সৈন্য থাকবে। আমাদের দিনাজপুরে 10,000 সৈন্য থাকবে, আমাদের কিষানগঞ্জে 10,000 সৈন্য থাকবে। প্রথমে রয়েছে 50,000, আর এই হচ্ছে 30,000, 80,000 সৈন্য তো ইমিডিয়েটলি থাকবে এখানে। বাংলাদেশ একটা ভুল করবে, সম্পূর্ণ বাংলাদেশ ভ্যানিশ। বাংলাদেশ বুঝতেই পারবে না কখন বাংলাদেশ দখল হয়ে গেছে। কিন্তু ভারত চায় না, ভারত চায় প্রতিবেশীদের সাথে সম্পূর্ণ সুস্থ সুন্দর সম্পর্ক। কিন্তু বাংলাদেশ চাইছে পাকিস্তানের সাথে তারা ভারতকে জয় করতে। কিন্তু কিছুদিন আগে পাকিস্তান তো মার খেয়েছে, এবার বাংলাদেশও খাবে। তো বন্ধুরা, চলুন আমাদের সাজ্জাদ ভাই তার ভিডিওতে কি বলেছেন সেটা অবশ্যই দেখি। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর মন্তব্য করতে অবশ্যই ভুলবেন না। আরে যাচ্ছেন কোথায়? শুনুন শুনুন শুনুন। সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই সংকট চারপাশে, সমাধান কোন পাশে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। দেশ অভ্যন্তরীণভাবে এক ভয়াবহ সংকটের মুখে। বারবার বলছি এ কথাগুলো, তবুও বলতে হবে। দেশের অর্থনীতি চলছে না, দেশের ব্যবসা বাণিজ্য চলছে না, দেশের ব্যাংক, বিমা, শেয়ার বাজার চলছে না, মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। অন্যদিকে রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সংকটও যেন ক্রমেই ঘনীভূত হচ্ছে। গণভোট ও জুলাই সনদ ইস্যুতে রাজনীতিতে আবার নতুন করে সংকট দেখা দিয়েছে। বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ নিয়ে গণভোটের কোনো যৌক্তিকতা নাই, আর জামায়াত বলছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন নয়, জামাতের বক্তব্য এমনটা। গত কয়েকদিনে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামাতের কেন্দ্রীয় নেতারা একে অপরের প্রতি তীর্যক ভাষায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। বক্তব্যে নানা রকম আলটিমেটাম ও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তারা নিজ নিজ অবস্থানে অনড় থাকার কথা জানাচ্ছেন। এদিকে রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেয় সরকার, এবং এই সময়সীমাটা আগামীকাল শেষ হচ্ছে, আগামীকাল সোমবার। কিন্তু দলগুলোতে আলোচনাই হয়নি, সমস্যা সমাধানের বিকল্প পথ খুঁজছে সরকার। অর্থাৎ সবকিছু মিলিয়ে দেশ একটা কঠিন অবস্থার মুখোমুখি। আন্তর্জাতিকভাবেও নানা রকম হুমকি ধামকির মধ্যে আছে। আপনারা জানেন যে বর্তমান সরকার পাকিস্তানকে এক প্রকার পেতে দিয়েছে। পাকিস্তান অহরহ আসছে, প্রতিনিয়ত আসছে, এসে কি পরিকল্পনা করছে। ওদিকে ভারত সীমান্তের ওপারে প্রস্তুতি নিচ্ছে নানা রকম। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা খুব
কাছাকাছি, সীমান্তের কাছাকাছি এবং আমাদের এই অঞ্চলের কৌশলগত ল্যান্ড চিকেন নেককে নিয়ে ভারতের সামরিক পরিকল্পনার কথা আমরা গত 15 মাস 16 মাস যাবতই জানছি। এবং সম্প্রতি আরো বেশি জানা গেল যখন আমরা দেখলাম যে ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তেওয়ারি এই 3টা আর্মি বেজে গত বৃহস্পতিবারে ভিজিট করলেন। তাতে এই বিষয়টা নিয়ে আরো বেশি শোরগোল পড়ে গেছে। এবং আমি বরাবরই বলি যে ভারতীয় ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়াটা যদি একটু ফলো করেন, আপনি দেখবেন সাম্প্রতিক সময়ে বেশ ইঙ্গিতবাহী পোস্ট দেওয়া হয় সেখানে। আরও গত পরশু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিউজ 18-এ এক সাক্ষাৎকারে বাংলাদেশকে, বিশেষ করে বাংলাদেশের ইউনূস সাহেবকে একটা হুঙ্কারি দিয়ে বসেছেন, কথাবার্তা সামলে, মুখ সামলে বলতে বলেছেন। আমরা অতীতের অভিজ্ঞতা যদি দেখি, বিশেষ করে পাকিস্তানের সাথে যখন মে মাসে একটা অঘটন ঘটলো, তার আগেও কিন্তু এরকম পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টাপাল্টি আক্রমণ, মৌখিক আক্রমণ থেকে এটি অস্ত্রের আক্রমণে পৌঁছে গেছিল। সবকিছু মিলে দেশ এক প্রকার চলছে না, দেশ অচল হয়ে গেছে, নির্বাচন অনিশ্চিত, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য নেই, মানুষের জীবনমান নিচে নেমে গেছে, সরকার আসলে চলছে না, সরকারের সব জায়গায়, সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে অসন্তোষ, প্রত্যেকটি প্রতিষ্ঠানে অযোগ্য লোকদের বসিয়ে দেওয়া হয়েছে, প্রশাসন চলছে না, পুলিশ চলছে না, আর্মির মধ্যেও নানা রকম অসন্তোষ, এবং আর্মির মধ্যেও যেসব আলাপ আলোচনা হচ্ছে, আমি গতকালকেও একটু ভিডিও করেছি যে আর্মির মধ্যে ইতিবাচক আলোচনাও হচ্ছে, নেতিবাচকতা যেমন আছে ঠিক তেমনি ইতিবাচক আলোচনাও আছে। এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে তো আর বিদেশি শক্তি এসে সরাসরি হস্তক্ষেপ করে বাঁচাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এসে ইউনূসকে বলবে না, এই ইউনূস ওঠ, কিংবা ভারত এসে বলবে না এখান থেকে সর, এটা বলবে না। করতে হবে বাংলাদেশি ব্যবস্থা দিয়ে, বাংলাদেশি টুল দিয়ে, বাংলাদেশি অস্ত্র দিয়ে। এবং বাংলাদেশি অস্ত্রটা কি, আমি বারবার বলি, সেনাবাহিনী। কারণ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল সেনাবাহিনী দিয়ে, চাপগুলো কিন্তু এখন আসছে সেনাবাহিনীতেই। সেই চাপেই দেশের একটা পরিবর্তন যদি হয়, এই যে হানাহানি, মারামারি, কাটাকাটি, এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে আওয়ামী লীগ ছাড়া যা কিছু হতে হবে, কিন্তু বাংলাদেশ কি বলছে? বাংলাদেশ তো বলছে না যে আওয়ামী লীগকে বাদ রাখে একটা কিছু করো। বাংলাদেশের পালসটাও তো বুঝতে হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ইউনূস সরকার একটা নির্বাচন করে, কিংবা সেনাবাহিনী যদি এটাকে সহযোগিতা করে, তাহলে কি সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা থাকবে? এখন এই মুহূর্তে যে অবস্থাটা দাঁড়িয়েছে, ডক্টর ইউনূসের চাইতে সেনাবাহিনীর বেশি দায়। কারণ সেনা সহায়তা ছাড়া আওয়ামী লীগ সরকারের পতন হয়নি তো, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আবার সেনা সহায়তা ছাড়া একটা জাতীয় নির্বাচন একতরফা ভাবে করে যাবে ইউনূস সরকার, এটিও তো হবে না, এটিও তো করতে পারবে না। সেনাবাহিনী যদি সহযোগিতা না করে, অসম্ভব। সেই জায়গা থেকে দেশটা একটা চরম সংকটে, সেনাবাহিনীতে চাপ আছে। এই চাপে শেষ ভরসাও সেনাবাহিনী। আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে এটা কেউ বলেনি, আমরাও বলছি না। আওয়ামী লীগ ক্ষমতায় না আসুক না আসুক সেটা বিষয় না, কিন্তু ভাই একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন তো করতে হবে, অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। আপনি আওয়ামী লীগকে বাদ দিবেন, জাতীয় পার্টিকে বাদ দিবেন, 14 দলকে বাদ দিয়ে আপনি ইলেকশন করবেন, এটি তো হতে পারে না। যার দরুন সব কথার শেষ কথা, সংকট চারিদিকে, সমস্যা চারিদিকে, সমাধান কোন পাশে? সমাধান সেনাবাহিনী। সেনাবাহিনীর এই ব্যবস্থায় আসতে হবে, ব্যবস্থা নিতে হবে যে বাংলাদেশে দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যেই রেখে দেবে, নাকি সমস্যা থেকে বেরিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এই সিদ্ধান্তটা সেনাবাহিনীকেই নিতে হবে। আমরা আলাপ আলোচনা বিভিন্নভাবে শুনি, আলাপ আলোচনা হয়, এটা সত্য কথা। সেনাবাহিনীর মধ্যেও আলাপ আলোচনা, পক্ষে বিপক্ষে মত দ্বিমত চলছে। এই চলতে চলতে আমরা একটা সমাধান প্রত্যাশা করি। এই সমস্যার মাঝে আমরা এইভাবে দীর্ঘদিন থাকতে পারি না। এই জন্য এই রাজনৈতিক দলের
দলগুলোর মধ্যে যে বিবাদ, মতভেদ, এগুলো বন্ধ হতে হবে এবং সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, নাকি এনসিপি, নাকি গণসংহতি আন্দোলন ক্ষমতায় আসবে, নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। সেই সুযোগ তৈরি করতে না পারলে বাংলাদেশ দীর্ঘস্থায়ী এক গর্তের মধ্যে পড়ে থাকবে। এই গর্ত থেকে উঠাবার দায়িত্ব শেষ বিচারেও সেনাবাহিনীর। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির।